আপনার বাড়িতে আপনার ঠিক মাথার পিছনে থাকে গুরুদেব রবীন্দ্রনাথের একটি হাসি মুখের ছবি। হেমন্ত শরণ সন্ধ্যায় আপনাকে যেতে হয় অহিন্দ্র মঞ্চে, তার সাথে দুষ্টু লোক, একই দিকে রাবীন্দ্রিক, একই দিকে দুষ্টু লোক। মাঝখানের মধ্যে সময়টা নেপাল গুপ্তর মতো একটা দুটো ব্যতিক্রমী চরিত্র ছাড়া সিনেমাতে আপনাকে ব্যতিক্রমী চরিত্রে ব্যবহার করা হলো না কেন? আপনাকে ষড়যন্ত্র করে বাদ দেওয়া হয়েছিল বাঞ্ছারামের এই চরিত্রটা থেকে। কাকে দায়ী করেন, তপন সিংহকে না ভীষ্ম গুহ ঠাকুরদাকে? দায়ী করি আমার ভাগ্যকে। দুলাল লাহিড়ী মানুষটা কি ভীষণভাবে কর্কশ। মিঠুদা মানে আমাদের অভিষেক চ্যাটার্জি বারবার করে একটা লবির কথা তুলতেন ইন্ডাস্ট্রিতে, যে একটা লবি জোর করে কাজ দেয় না। একটা পার্টিকুলার নাম বলতেন একটা পেয়ারের, যে তারা কাজ ছিনিয়ে নিয়ে সেকেন্ড লিড করে দেন। এই কথাটাকে আপনি সমর্থন করেন না? নমস্কার, আপনারা দেখছেন সিটি সিনেমা আর ঠোঁট কাটা সিজন 2 নিয়ে আমি তৃণাঞ্জয়। আজ আমার সঙ্গে যিনি অতিথি আছেন, ক্যামেরার ওই পারে আপনারা তাকে চেনেন দুষ্টু লোক হিসেবে, পাশাপাশি তিনি সিদ্ধেশ্বরও। তিনি দুষ্টু লোক নাকি জ্যাঠামশাই, সেই কথাটা সরাসরি জেনে নেব তার কাছ থেকে। আজ আমাদের সঙ্গে আছেন স্বনামধন্য শ্রী দুলাল লাহিড়ী। আপনাকে সিটি সিনেমায় স্বাগত। নমস্কার, আমি দুলাল লাহিড়ী। একটু আগে যেটা বললেন যে দুষ্টু লোক, আসলে ভালো মন্দ মিশিয়ে সব যেমন মানুষ হয়, আমিও ঠিক সেই রকম। আমার মনে হয় না যে পৃথিবীতে সম্পূর্ণ ভালো মানুষ কেউ আছেন কিংবা সম্পূর্ণ মন্দ মানুষ কেউ আছেন। ভালো মন্দ মিশিয়ে যেমন একজন মানুষ হয়, চরিত্রগুলো সেই রকমই হয়। তবে আমার কাছে এই দুষ্টু মানে নেগেটিভ চরিত্র যেগুলো বলা হয়, আমাদের কাছে কিছু নেগেটিভ মনে হয় না। সে পজিটিভ হোক নেগেটিভ হোক, একটাই আমাদের মাথায় চিন্তা থাকে, সেটা হচ্ছে অভিনয়। আমি শুনতে খুব ভালোবাসি যে আমি দুষ্টু লোক। কেন করতে 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 দুষ্টু লোকের অভিনয় করতে করতে এমন একটা হয়ে গেছে আমার, মানে আমার দর্শকদের আর কি, ওই দেখ বদমাইশটা যাচ্ছে। তো আমার শুনতে খুব ভালো লাগে। কমপ্লিমেন্টসটা রিয়েলি আই এনজয় ইট। আমি এনজয় না করতে বলে তারপর অভিনয় করতে পারবো। 42-এ বিকাশ রায়কে জুতো ছুঁড়ে এক্স্যাক্টলি। আবার সেই বিকাশ রায়কে যখন দেখা যায় আরোগ্য নিকেতনে কিংবা উত্তর ফাল্গুনিতে, আরো অসাধারণ সূর্যতরণ। তো ওইটাই গোড়ার কথা বললাম যে সবটাই অভিনয়। প্রপার অভিনয় যদি হয়, ঠিক অভিনয় যদি হয়, তার সারেগামা যদি ঠিক থাকে, তাহলে সে ভিলেন হিসেবে ভালো করবে, পজিটিভ হিসেবে ভালো করবে। আমি আমার নিজেকে দিয়ে দেখি যে এই দুষ্টু লোকগুলো দুষ্টু অভিনয় না করলে কিন্তু হিরোদের কোনো নাম হয় না। হিরোদের হিরোগিরি সম্পূর্ণভাবে বজায় থাকে দুষ্টু লোকের সেই দুষ্টু মিটার চরম পর্যায়ে গেলে। তো সেইখানেই হচ্ছে দুষ্টু লোকের এবং হিরোদের সাফল্য। মান্নাদের সেই গানটাই আছে, যদি জগাই মাথায় না থাকতো তবে নিমাইকে কি চিনতো লোকে। এক্স্যাক্টলি তাই, এই হচ্ছে ব্যাপার। ঠিক স্যার, আমরা প্রথম যে রাউন্ডটায় যাব তার নাম মুছে যাওয়া দিনগুলি। এই রাউন্ডটার নাম মুছে যাওয়া দিনগুলি। আমার প্রথম প্রশ্ন, বাঞ্ছারামের একটি চরিত্র নকরি সকরি, সেই দুঃখ নিয়ে উত্তম কুমারও চলে গেলেন। আপনাকে ষড়যন্ত্র করে বাদ দেওয়া হয়েছিল বাঞ্ছারামের এই চরিত্রটা থেকে। কাকে দায়ী করেন, তপন সিংহকে না ভীষ্ম গুহ ঠাকুরদাকে? না, আমি কাউকে দায়ী করি না। দায়ী করি আমার ভাগ্যকে, কোনো মানুষকে নয়। এরকম অনেক কাণ্ড হয়েছে, শুধু নকরি সকরি নয়। এইগুলো কিছু মনে রাখলে আর পরবর্তীকালে অভিনয় করতে পারবো না। কারোরই মনে রাখা উচিত নয় যে আমি কষ্ট দেয়নি। না, কষ্ট কিছু দেয়নি, কারণ আমার মনে হয়েছিল যে হয়তো সেক্ষেত্রে ডিরেক্টর ঠিকই বলেছেন, মেনে নিয়েছি সেটা। টিটোদাকে মেনে নিয়েছিলেন? একদমই মেনে নিয়েছিলাম, কারণ যে ঘটনাগুলো ঘটেছিল তাতে প্রযোজক এবং ডিরেক্টর দুজনেই যে যুক্তিটা দেখিয়েছিলেন সেটা আমার কাছে খুব ন্যায্য মনে হয়েছে। নতুন মুখ ঠিক আমি নই, কারণ মনের ভিতরে প্রথম ছবি হচ্ছে বাঞ্ছারাম বাগান। সেক্ষেত্রে সে নতুন। থিয়েটারে একটা দর্শক খুব সীমাবদ্ধ থাকে, ছবির জগতের সেই দর্শক তো সীমাবদ্ধ নয়, অনেক ওয়াইড রেঞ্জের দর্শক।
তো সেক্ষেত্রে তাদের হয়তো মনে হয়েছে যে এত দুটো ইম্পর্টেন্ট রোলে এরকম দুজনকে নেওয়া, আলটিমেটলি যাই হোক যেটা হয়েছে খুব ভালো হয়েছে। উত্তমবাবু করতে পারলেন না, সেটা তো অনেক দুঃখ ছিলই, অনেক অন্যরকম ব্যাপার আছে যেটা আমরা যতটুকু জানি সবটাই তা নয়, সেক্ষেত্রে অনেক সমস্যা ছিল। বাট তপন সিনহা এমনই একজন ব্যক্তিত্ব সম্পন্ন পরিচালক, মানে ওনার যেদিন অ্যানাউন্সড হয়ে যায় যে আমি অমিত তারক শুটিং করব, সেদিনই করবেনই। যত বড় অভিনেতাই তার অসুবিধা থাকুক, উনি ডেট চেঞ্জ করবেন না। দুটো জিনিস আমি ওনার কাছে দেখেছি, একটা হচ্ছে প্যাক আপের টাইম, অর্থাৎ 5টা বাজলে প্যাক আপ, 5টা 1 হলেও শুটিং করবেন না। যেখানে যে অবস্থায় থাকবে সেটা সেই অবস্থাতেই থাকবে, পরের দিন আবার লেফট ওভার থেকে শুরু হবে, কিন্তু 5টা 1-এও উনি শুটিং করতেন না। আর ওয়ান্স ইট ইজ অ্যানাউন্সড যে আমার অমুক তারিখ থেকে শুটিং শুরু হবে, সেটার কোনো রকম নড়চড় হবে না। উত্তম কুমার বোধহয় তখন নার্সিংহোমে ছিলেন না, ঠিক নার্সিংহোমে নয়, তখন ছোটি সি মুলাকাত নিয়ে বিরাট কেস চলছে বম্বেতে, দৌড়দৌড়ি করতে হচ্ছে এবং কোর্টের অনুযায়ী তাকে যেতে আসতে হচ্ছে, সেই জন্য সময় চেয়েছিলেন। তো ওনার তো ভীষণভাবে ইচ্ছে ছিল চরিত্রটা করার, তো হয়নি। পাবনায় রমা সেন অর্থাৎ সুচিত্রা সেনের পাড়ার লোক আপনি, অভিনয়টা কি সেই সময় থেকেই রক্তে ঢুকে গেছে? না, সেই সময় আমি মায়ের গর্ভে, অতটা গভীর অভিনয় আসেনি। সুচিত্রা সেন কিংবা তাদের বাড়ির সঙ্গে আমার দাদু কিংবা বাবার একটু আধটু পাশাপাশি বাড়ি হলে যা হয় বাংলাদেশে, কিন্তু সেই সময় ওই আমার জন্মের পর তো আমি 1-1.5 বছরের মধ্যে চলে আসি, সুতরাং আমার সঙ্গে সেরকম পরিচয় হয়নি কখনো। আর অভিনয়টা তো সেখান থেকে রক্তে আসবে না। পারিবারিকভাবেও সেরকমভাবে আমার কেউ কোনো দিন অভিনয় ছিলেন বলে আমার মনে হয়। সঙ্গীতে ছিলেন? তা ছিলেন, বাবা ভালোবাসতেন, ভালোবাসলেও তো তার সঙ্গে থাকা যায়, একই জিনিস। তাই বাবা মা দুজনেই অভিনয় ভালোবাসতেন। মানে আমি ছোটোবেলায় দেখেছি যে বাবা এবং মা নিয়মিত বৃহস্পতি, শনি, রবি এবং ছুটির দিন প্রফেশনাল থিয়েটারে যেগুলো হতো নিয়মিতভাবে যেতেন তারা থিয়েটার দেখতে। তো সেই ছোটোবেলায় তখন খুব ঘ্যান ঘ্যান করতাম, আমি যাবো, যে মারও খেয়েছি, মারতে মারতে রাস্তায় মেরেও দিয়েছে, যে যাই হোক। ওখান থেকে বুঝতে পেরেছিলাম যে একটা অভিনয়ের দেখার আগ্রহ মানে অভিনয়ের একটা ভালোবাসা। সেখান থেকে যখন আমার মধ্যে আস্তে আস্তে একটু অভিনয় করার ইচ্ছে প্রকাশ করছিল ফ্রম স্কুল লাইফ, একটা সমর্থন পেয়েছিলাম। আপনি তবলাবাদক হয়েছেন একদম পেশাদারভাবে, মানে থিয়েটারের জন্য। আপনার জীবনে মেন্টর হিসেবে আপনি উল্লেখই করেন মনোজ মিত্র এবং সৌমিত্র চট্টোপাধ্যায়। কাকে এগিয়ে রাখবেন মেন্টর হিসেবে? দুজনেই সমান, কাউকে এগিয়ে রাখতে পারবো না। বিশেষত্ব দুজনের বিশেষত্ব তো অবশ্যই আছে, যেটা আমি থিয়েটারের গ্রামারটা শিখেছি মনোজ মিত্রর কাছে, থিয়েটারের ডিসিপ্লিন শিখেছি সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে। সেই ডিসিপ্লিন থেকে পরবর্তীকালে আমার ফিল্ম বলুন, এই সিরিয়াল বলুন, যা কিছু সব ওই সেখান থেকেই আসা। আর একটা কথা হচ্ছে যে থিয়েটারে একজন অভিনেতাকে যেভাবে তৈরি করে, একটা ক্যামেরাকে তো সেভাবে তৈরি করে না, কারণ আমাদের থিয়েটারে তো কোনো ক্লোজ আপ নেই, লেন্সের তফাৎ নেই, সবটাই আমরা। তো সেখানে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত অভিনয় করতে হয়। সেই সব জায়গায় তখন আমার মনে হয় যে যখন এই থিয়েটারের মানুষরা অনেক সময় ফিল্মে গেছেন, সিরিয়ালে গেছেন, কোথাও তারা অস্বাচ্ছন্দ্য বোধ করেন। সেই জন্য অনেক বড় বড় থিয়েটারের অভিনেতারা ঠিক সেলুলয়েডে সাফল্য লাভ পাননি। অনেক বড় অভিনেতা তারা থিয়েটারে একদম, সৌম্য মিত্র না, আরও অনেক আছেন যারা থিয়েটারের রেগুলার থিয়েটার করতেন, কিন্তু যখন তাদের অনেকেই চেষ্টা করেছিলেন ফিল্মে আনার, কিন্তু এসেও ছিলেন, সেভাবে স্টে করতে পারলেন। হ্যাঁ, আমি নাম বলতে চাই না, অনেকেই আছেন। তার মধ্যেও যারা দুটোকে ব্যালেন্স করে চলেছেন এবং অসাধারণ চলেছেন, তার মধ্যে অবশ্যই উৎপল দত্ত
অজিতেশ বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়। অফকোর্স সৌমিত্র চট্টোপাধ্যায়। কিন্তু উৎপলদার নাম এই জন্য বললাম যে উৎপলদা যত থিয়েটার করেছেন অন্যেরা তো ওভাবে থিয়েটার করেননি। হ্যাঁ, একদমই। এই মানুষটা শুধু আমাদের এই ইন্ডাস্ট্রিতে নয়, বম্বে ইন্ডাস্ট্রিতেও কাঁপিয়ে দিয়ে গেছে। কি কমেডি রোল, কি ভিলেন রোল, কি ক্যারেক্টার রোল। আবার ছুটে চলে আসছেন মিনারবাতে, বৃহস্পতি শনি রবিবার থিয়েটার করছেন, সোমবার উড়ে যাচ্ছেন বম্বেতে, সোম মঙ্গল বুধ থেকে, বুধবার রাত্রে চলে এসে বৃহস্পতিবার আবার হয় অঙ্গার, নয় কল্লোল, নয় ব্যারিকেড, নয় এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, কত নাটক। এই যে দুটো ব্যালেন্স করে চলা, ক্যামেরাকে বোঝা, এটা খুব চারটিখানি কথা নয়। তো আমাদের মধ্যে মানে অজ্ঞাত কারণেই আমাদের ওই অভিনয় করতে করতে যারা থিয়েটারের মধ্যে ভীষণভাবে ইনভলভ, তাদের কোথাও একটা থিয়েটারি ডেলিভারি চলে আসে। সেলুলয়েডের যে মোড অফ ডেলিভারি, সেলুলয়েডের অ্যাক্টিংটা টোটালি ডিফারেন্ট দ্যান থিয়েটার। কিন্তু কেউ কেউ সেই থিয়েটারের ব্যাকরণটা অনেকটা নিয়ে ফিল্মে করবার চেষ্টা করে। আপনার কি কোনো জায়গা থেকে মনে হয় যে উৎপল দত্ত সেই কারণে একটু চড়া ছিলেন অভিনয়ে? না, চড়া ছিলেন মানে আপনি কাকে কি চড়া বলবেন? আপনি উৎপল দত্তর ভুবনসোম দেখে মনে হয় চড়া? না, অনেক অনেক কিছু দেখেই মনে হয় না, আগন্তুক দেখেও মনে হয় না, সেটাও ঠিক। ইট ডিপেন্ডস অন দ্য ক্যারেক্টার অ্যান্ড দ্য ফিল্ম। ভুবনসোমকে দেখে মনে হয় উৎপল দত্ত চড়া? হ্যাঁ, মঙ্গললালকে দেখে মনে হতে পারে, গোলমালে মনে হতে পারে, ভবানী শঙ্কর, অনেক 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 আছে। আমার তো কখনো কখনো মনে হয় যে উৎপলদা থিয়েটারটাকেও কাজে লেগেছেন ফিল্মে, বিশেষ করে কমেডি রোলগুলো। আমি সত্যজিৎ রায় থেকে বলছি যে সত্যজিৎ রায় বলেছিলেন যে থিয়েটার এবং ক্যামেরার পার্থক্যটা বোধহয় প্রথম বুঝতে পেরেছিলেন উত্তম কুমার। আপনি? হ্যাঁ, সে তো বটেই। সেও তো ফ্রম থিয়েটার। কে থিয়েটার থেকে নয়? হ্যাঁ, একদমই সেই লিনের থেকে, মানে কে থিয়েটার থেকে নয়? একদমই। আমাদের এখানে নয়, আপনি হলিউডের যে কোনো অ্যাক্টরকে দেখুন, পিটার ওটল থেকে আরম্ভ করে ডাস্টিন হফম্যান, দে আর অল ফ্রম থিয়েটার। এলিজাবেথ টেলর থেকে আরম্ভ করে যে কোনো, দে আর অল ফ্রম থিয়েটার। থিয়েটার তো আসল জায়গা। এই যে কাঠের প্ল্যাটফর্মটা, এটা সাংঘাতিক জায়গা। আপনি একটা কথা বলেন, এই কাঠের প্ল্যাটফর্মের গন্ধ, ওই গন্ধ, ওই কাঠের প্ল্যাটফর্মের গন্ধটা যে নিতে পেরেছে, সে খুব বড় অভিনেতা হতে পেরেছে। এটা আমার নিজেকে বুঝি আমি। মুকুট দিয়ে জীবনে অভিনয় শুরু, সম্ভবত স্কটিশ চার্চ। না, মুকুট ঠিক নয়, সেটা যদি বলে ডাকঘর। ডাকঘর, বেশ, একই হলো সেই বহু ডাকঘর, আগে অবাক জলপান, এসব আছে অনেক কিছু। অনেক আপনার বাড়িতে শুরু আমি জানি না। আপনার বাড়িতে আপনার ঠিক মাথার পিছনে থাকে গুরুদেব রবীন্দ্রনাথের একটি হাসি মুখের ছবি। হেমন্ত শরণ সন্ধ্যায় আপনাকে যেতে হয় অহিন্দ্র মঞ্চে, তার সাথে দুষ্টু লোক, একই দিকে রাবীন্দ্রিক, একই দিকে দুষ্টু লোক। রাবীন্দ্রিক কিনা জানি না, তবে আমার মনের ভেতরে সবসময় উনি আছেন। রবীন্দ্রসঙ্গীত আমায় ঘুম পাড়ায়, রবীন্দ্রসঙ্গীত আমায় ঘুম ভাঙায়। বোধহয় বেশিরভাগ বাঙালির মধ্যেই তাই। পাঞ্চজন্য বানালেন, অথচ কৃষ্ণ হওয়া হলো না, দুঃশাসন হয়ে উঠতে হলো। হ্যাঁ, পাঞ্চজন্য তো তখন স্কুলেই পড়ি আমরা, বললাম যেটা, যে স্কটিশ থেকে তখন আমরা কয়েকজন মিলে, ক্লাস 9 বোধহয়, ক্লাস 9-এ ওই শিল্পী যাযাবর বলে একটি দল করলাম। বিদুষী সিনেমায় আমরা রিহার্সাল দিতাম। তারপরে আস্তে আস্তে থিয়েটারের পোকাটাও বাড়তে আরম্ভ করলো, আরও অনেকগুলো দল হলো। আলটিমেটলি গিয়ে পৌঁছলাম বহু বছর পর সুন্দরবনে। তাও গেলাম, মানে তখন সাজানো বাগানো আমাদের রিহার্সাল চলছে। তো যে করতেন তার নাম দুলাল ঘোষ ছিল। তো মনোজ আমায় বললেন যে তুমি এই চরিত্রটা করো, আমি ওকে মানে ঠিক পাচ্ছি না। আর তখন আমি একটু এদিক ওদিক অভিনয় করি মঞ্চে, আমি ফিল্মেও এসে গেছি তখন। অশনি সংকেত হয়ে গেছে। অশনি সংকেত তো আমি করিনি, অশনি সংকেত অনেক আগে, 88 সম্ভবত, আর হবে 86, 87-এ অগ্নি সংকেত তারও পরে। আচ্ছা, তার আগে প্রথম ছবি বোধহয় আমার 82-83 এরকম হবে, অভিশপ্ত ফুলশয্যা। আশুতোষ বন্দ্যোপাধ্যায় পরিচালক ছিলেন, বড় পরিচালক, কমার্শিয়াল ডিরেক্টর ছিলেন। তারপরে যে ব্রেকটা আমার এলো, বলা যেতে পারে দুষ্টু লোকের ব্রেক, সেটা হচ্ছে শৃঙ্খল। আবির বসু ডিরেক্টর, তপনদারই অ্যাসিস্ট্যান্ট ছিলেন।
আবির বসু। আর হিরো ছিল আমাদের সেই অশিষ্যনের ছেলে, মোটা অশিষ্যন ছিল না, তার ছেলে বাপ্পা, ও ছিল হিরো, খুব হিট করেছিল। তাই ওইখান থেকে একটা নেগেটিভ রোল করলাম, ব্যাস লোকে ভাবলো এটাই এর রোল। তারপর থিয়েটার পাশাপাশি চলছে, এখনো চলছে, এখনো করে যাবো। আমার নিঃশ্বাসটা জোরে জোরে নিতে পারি থিয়েটারেই, অক্সিজেন যদি কিছু পাই থিয়েটারেই। এরকম অক্সিজেন আমি কোনো মিডিয়াতে পাই না। আর থিয়েটারের অল্টারনেট কিছু নেই। সামনে দর্শক বসে আছে, অভিনয় করছে, এর অল্টারনেট কিছু আছে? কিচ্ছু নেই। পৃথিবীতে কোনো মিডিয়া নেই অল্টারনেট থিয়েটার। আমার কাছে মনে হয় ফিল্মের অ্যাক্টিংও খুব কঠিন, খুবই কঠিন, সবটা ভেবে করতে হচ্ছে। থিয়েটারের চারপাশে চরিত্র আছে, তাদের রিয়াকশনস আছে, অনেক কিছু আছে, এখনও শিখতে চাই, কত শেখার আছে। তো এইরকমই কোনো একটা শুটিং আমি এসে গেছি ফ্লোরে, কোনো একজন হিরোইন আসবেন আসবেন আসবেন, এর ওটা ভাব। তো আমাকে বারবারই ডিরেক্টর এসে, বুঝতে পারছি তার মধ্যে একটা হচ্ছে যে এমব্রেসিং ফিল করছে, আপনি বসে আছেন, সে এখনও আসে, আপনি ইটস ওকে, আসুক না। তো এসে এলে তার যেরকম আসে, যখন হিরোইনের ফ্লোরে আসতো তার সাঙ্গ পাঙ্গ তো অনেক থাকে, এটি এরকম করতে করতে আসে। এসে তখন প্রথমে বললো, এরকম কথা বলছে, এদিকে ভুরু, এদিকে মেকআপ ম্যান তার কাজ করছে, হেয়ার ড্রেসার তার করছে, তিনিও হাঁটছেন জনের মধ্যে দাঁড়িয়ে, সব করছেন। হঠাৎ বলছে, এই আমার কী আছে, তখন ডায়লগটা কী আছে, আর আমি কী, তখন হয়তো পরিচালক এসে বললেন, আপনার এখানে একটা প্রথম আমরা ক্লোজ নিচ্ছি, তবে দাদার সঙ্গে আপনার 2 শট আছে, হ্যান যেরকম বলে। তো দাঁড়িয়ে বললো, হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা আমি কতটুকু আছি? এটা শোনার পরে আমার পেছন থেকে কী একটা কথা বললো, আমি কতটুকু আছি মানে, এটা কী করে বললো কতটুকু আছি মানে? তখন আমি শটটা কাটা হয়েই গেছে কতটুকু আছি বলার পরেই। তো আমি ওকে ডাকলাম, শুনুন ভাই, আপনি কী বললেন একটা কথা, কতটুকু আছি মানে? ডিরেক্টর বললেন আপনারা ক্লোজ আছে, ক্লোজ শট, নিশ্চয়ই আগে শুটিং হয়েছে, বুঝতে পেরেছে কি না। আমি জিজ্ঞেস করছি আমি কতটুকু আছি, কতটুকু মানে কি? এইটুকু যদি থাকে, হেড টু চিন যদি থাকে, তাহলে কি সেইটুকুই অভিনয় হবে? অভিনয়টা যদি পায়ের নখ থেকে না আসে, চোখ দিয়ে বের করবেন কী করে? চোখ দিয়েই তো কথাটা বলবেন। কতটুকু আছে মানে এইটুকু হয় অভিনয়? জানি না হয় এখন তো হয়তো হয়, এইভাবেই হচ্ছে, আমরা দেখি এখন। তো আমাকে বলে গেলেন, তো আমাকে বললেন যে আমাদের না, যখন বললাম আমরা সত্যি কথা বলছি আপনাকে, যে আমাদের না কেউ এভাবে বলে না, কারণ সময় নেই। একটা শিফটে 30 মিনিট 35 মিনিট তুলতে হবে, কি চাপের মধ্যে থাকে এখনকার ডিরেক্টররা, সে ওটিটি হোক যাই হোক, তারা কতক্ষণে শিডিউলটা ওঠাবে এই চিন্তা মাথায় থাকে। আগে তো এরকম দেখিনি, তখন তো কিংবা অন্যান্য পরিচালকদের, তরুণরা এদের তোমার দেখেছি ধরে ধরে অভিনয় শেখাচ্ছে, টাইমের কোনো ব্যাপার নেই। তবে তো ওই সমস্ত পারফেকশন, ওই সমস্ত অসাধারণ অভিনয় আমরা দেখতে পেয়েছি। এখন যারা সিরিয়ালে আসছেন, আপনারা যেমন এক একটা চরিত্র করে প্রতিষ্ঠা পেয়ে গেছেন, তারপর থেকে মানে চলেছে, 2-1টা সিরিয়ালের পর হারিয়ে যাচ্ছেন কেন তারা? নতুন অনেক অনেক মুখ, এর অনেকগুলো কারণ আছে, কিন্তু এখনকার যে ছেলেমেয়েরা সিরিয়ালে আসছে না, অত্যন্ত ট্যালেন্টেড, মারাত্মক ট্যালেন্টেড, ভীষণভাবে ট্যালেন্টেড। কেন ট্যালেন্টেড? যে খানিকটা আভাস পায় তারা আজকের কী সিকোয়েন্স হ্যান ত্যান মেকআপ রুমে বসে পায়, কিন্তু মেকআপ রুমে কিংবা ফ্লোরে এসে কিংবা ইন বিটুইন শর্টস তারা যেভাবে হাসি ঠাট্টার মধ্যে দিয়ে থাকে, এনজয় করে সমস্ত কাজটাকে, তার মধ্যে দিয়ে কীভাবে অভিনয়টাকে বার করে নিয়ে আসে, এটা ভীষণ মস্ত বড় ট্যালেন্টের কাজ একটা। আমরা তো মানে সেই সময় কি সবাই সিরিয়াস, মানে ইট ডিপেন্ডস আপন যে তখনকার দিনে আমরা কাজ করতাম না, ফ্লোর টু ফ্লোর বুঝে দিতাম, প্রিকনসাস করে দিত আমাদের, যে তুমি অপর্ণা সেনের ফ্লোরে যাচ্ছ, তুমি স্বপন শাহর ফ্লোরে যাচ্ছ। এই যে প্রিকনসাস করে দেওয়াটা একটা মারাত্মক ব্যাপার। তো সেক্ষেত্রে আমার সকালবেলা যখন আমরা যাব, তখনই আমি ভাবি যে আমি কোন ফ্লোরে কাজ করতে যাচ্ছি, তো সেখান থেকে কি আমাকে তৈরি হতে হয়। বাট এখনকার যে সমস্ত ইয়াং ট্যালেন্টেড ছেলেমেয়েরা অভিনয় করছে, সিরিয়াল ফিল্মেও করছে অনেকেই, ভীষণভাবেই তারা ট্যালেন্টেড, এবং তারা একটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছে, সব থেকে বড় কথা, খুব ইম্পর্টেন্ট এটা, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটু আগে যেটা বললে
এরা পরপর দেখা যায় না কেন? এটার আমার যেটুকু মনে হয় যে ধরো একটা মেগা সিরিয়াল, একটা মারাত্মক হিট বলা যায় কিংবা ভীষণ সাফল্য লাভ করেছে সব দিক থেকে, প্রয়োজনের দিক থেকে, তার চরিত্র দিক থেকে, ব্যবসা থেকে, সব দিক থেকেই এতটাই হিট করলো, তারপরে পরবর্তীকালে আমার মনে হয় যে চ্যানেলরা বোধহয় এইরকম ভাবে যে এ তো টোটালি এক্সপোজড, তো আমি নেক্সট যে আমার প্রোডাকশনটা হবে আমাকে তো আবার এইরকম আরেকজনকে আনতে হবে। আচ্ছা, তখন যে প্রচণ্ড নাম করলো তখন তো তার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খিদেটা অন্য খিদে, এই অভিনয় করে আজকে আমি এই জায়গায় এসেছি, সুতরাং এটা আমায় সাস্টেন করতে হবে, এটা আমার রাখতে হবে। তো সেই ক্ষেত্রে কখনো কখনো এইগুলো হয়, আমি দেখেছি যে এই আগের সিরিয়ালটা এই মেয়েটাতে ভালো করলো, এইটাতে নেই কেন, একই প্রোডাকশন হাউস, একই ইয়ে, তো তখন হয়তো বলে যে না এবার আমরা একটা নতুন নামাচ্ছি, হ্যাঁ তার ওই ইমেজটা তৈরি করে। এই কারণে আমার মনে হয় যেটা চ্যানেল যে একজনকে বরাবরের জন্য রাখতে চায় না। হ্যাঁ, সে হয়তো ওই চ্যানেল থেকে বেরিয়ে গিয়ে আরেকটা চ্যানেলে করছে না তা নয়, অন্য জায়গায় করছে, কিন্তু এটা আমার মনে হয় যে চ্যানেলদের বোধহয় একটা কোথাও পলিসি থাকে যে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে দেখি যে পরপর তাকে নেওয়াটা ঠিক যুক্তিসঙ্গত মনে করে না। হয়তো ব্যবসায়িক পয়েন্ট অফ ভিউ কি লোকের কিউরিসিটি থাকে যে আচ্ছা এই সিরিয়ালটা এইটা আবার কে নতুন মেয়ে আসছে একটু দেখি, তো সেটা একটা ওদের টার্গেট অডিয়েন্স থাকে, এটা আমার মনে হয়। কিন্তু তারা কিন্তু অসম্ভবভাবে অভিনয়টা যখন সাফল্য পেয়েছে ওরা কিন্তু সেটা কন্টিনিউ করে যাচ্ছে, একদমই বেরিয়ে যাচ্ছে না কেউ। আপনি কোনো জায়গায় মনে করেন যে সিরিয়ালে পায়ে পেরেক পুঁতে দেওয়া হয়? খানিকটা তো হয়, সেটা উপায় নেই। যারা পেরেক পুঁতে দেন তাদের কোনো উপায় থাকে না, কিন্তু পেরেক পুঁতে দিল সমস্ত সিকোয়েন্স কিংবা এপিসোড এমন টান টান অভিনয়ের মধ্যে দিয়ে যায়, বেরিয়ে যায়। যেমন আবার কোনো কোনো সিরিয়াল হয় ভীষণ নভেলিটি থাকে, দারুণ কম্পোজিশনস থাকে, এইখানে ছুটে যাচ্ছে ওখানে এই যাচ্ছে, এই যে মানে একদিকে ক্যামেরা মোবিলিটি একদিকে আর্টিস্ট মোবিলিটি, দুটো মিলিয়ে একটা অসাধারণ ব্যাপার তৈরি হয়। সেটা সব জায়গায় হয় না, সম্ভব না। আর আমরা মেগা সিরিয়ালে কী হয়, ধরুন একটা সিকোয়েন্সে 7 জন ক্যারেক্টার আছে, 7 জনকে পাওয়া যাচ্ছে না, ব্লকে ব্লকে কাজ করে দিতে হয়, উপায় থাকে না, সে শিডিউলটা ওঠাতে হবে। তো কেউ বললেন যে আমি কিন্তু 3টার আগে আজকে আসতে পারছি না, বাদ বাকিরা এসে গেছে, তো যারা এসছে সেইভাবে তুলে নেওয়া হচ্ছে। আমাদের ভাবতে হচ্ছে এইখানে বসে ওখানে বসে ওখানে বসে ওখানে, এইভাবে রিয়াকশন নিয়ে যাচ্ছে, কেউই নেই। এটা আমাদের একটা নেপথ্যের ব্যাপার। আপনার আমি বিশেষত সিনেমার চরিত্রগুলোর কথা বলছি, বাণিজ্যিক সিনেমার চরিত্রগুলোর কথা বলছি, চরিত্রগুলো শুধু যে নেগেটিভ তাই নয়, সংলাপগুলো অত্যন্ত ক্রূরভাবে রিপ্রেজেন্ট করা। দুলাল লাহিড়ী মানুষটা কি ভীষণভাবে কর্কশ? আমি কি করে বলবো, আমি তো এটা বলতে পারি না। আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, তখন কোনো একটা মানে তখন বাণিজ্যিক ছবিতে আমি ক্রমাগত ভিলেন রোল করে যাচ্ছি, প্রায় ইকুয়ালি সিরিয়ালও তাই, তবে একটি সিরিয়াল যেটাতে আমি একটা ওই রকম সুটেড বুটেড একটা ভিলেন চরিত্র, সুটেড বুটেড খুব পশ কথাবার্তা, হাইলি কোয়ালিফাইড একটা লোক, বাট একদম আউট অ্যান্ড আউট নেগেটিভ একটা ক্যারেক্টার। সেই সিরিয়ালটার নাম ছিল কুয়াশা। যখন আমি জাস্ট আসছিলাম অবিনাশ কুণ্ডুর কথায়, আমি আসছি পরে আসছি, তো অনেক বাজে কাজ করতে লোকটা। তো এই করতে করতে যে মানে আমাদের পাড়ায় একটা কুণ্ডু ফ্যামিলি ছিল, খুব বড় ফ্যামিলি, তারা মানে পারিবারিক ফ্যামিলি, ব্যবসাদার, বিরাট। তো আমার মিসেসকে বলতো শোনো, ওরা বাঙাল ছিল, শোনো সীমা, মানে আমার স্ত্রীর নাম, ওই কুণ্ডুরা কিন্তু এত খারাপ না। মানে অবিনাশ কুণ্ডু এমন একটা ছায়া ফেলেছে, সব কুণ্ডুরাই বোধ ওই রকম। আর একটা মজার ব্যাপার, তখন ওই সিরিয়ালটা করতে করতে আমার কাছে ফোন আসে, সিরিয়ালটা আর 1 দিনে শেষ হয় না, অনেক দিন চলে। তার বাড়িতে ফোন এসে লোকে বলে এই মানুষটার সঙ্গে আপনি আছেন কি করে, এখনো আছেন, ছেড়ে চলে যান। ডিবস লোক, একটা বাজে লোক, একটা মানে ইস জঘন্য একটা লোক, কোট পরে থাকলেই শকুন্তলা বড়ুয়া আরো প্রমাণ করছে, আরো আছে বড়ুয়া, রায়ফায় আছে, যাই হোক সে সবার নাম বললাম না। তো আমার মিসেস তখন বলেন যে আপনাদের কাছে উনি
ওই রকম আমার কাছে উনি গড। মানে কর্কশ নন ন্যাচারালি, মানে সেটাই বলছি, বাড়ির রিফ্লেকশন আমার একদম অন্যরকম, একেবারেই অন্যরকম। দাদা আপনি এক্ষুনি যে চরিত্রটার কথা তুললেন, আমি ঠিক এইটার আমার পরের প্রশ্নটা ছিল। আপনি পর প্রচুর নেগেটিভ চরিত্র অভিনয় করেছেন, কিন্তু কুয়াশা যখনের অবিনাশ কুণ্ডু আপনাকে এমন একটা পরিচয় দিল। আমার মনে আছে আমি নচিকেতার অনুষ্ঠান দেখতে গেছি, নচিকেতা যখন কুয়াশা যখন গানটা গাইছেন, পাবলিক চিৎকার করছেন অবিনাশ কুণ্ডু বলে। ওটা হয়, ওটা এক একটা ওরকম হয়, ওগুলো তো মানে এসে যায়, করি, ঠিক আছে। তবে সবই তো সিরিয়াল মানেই তো ফেদারটা চিরেজ হয়ে যায়। কিন্তু ওটা বোধহয় ইন্দ্রাণী হালদারের সাথে আপনার কাজটা সব থেকে বেশি। হ্যাঁ, সবাই ছিল, অরুণ মুখোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া ছিল, বিপ্লব চট্টোপাধ্যায়, আমি, বিপ্লব, অরুণ, তিনজন ভিলেন। তার মধ্যে বিপ্লব আর অরুণ অতটা টিকলো না, হয়তো অবিনাশ কুণ্ডুর চরিত্রটা টিকে গেল, এরকম ভাবে সবাই ছিল। দরুণ রায় ছিল, মামনি মানে ইন্দ্রাণী ছিল, শকুন্তলা বড়ুয়া ছিল, আর অনেক, বেনুদা ছিলেন, যিশুর ডিরেকশন, বেনুদা ছিলেন, প্রোডাকশন অবশ্য নচির এবং যিশুর কম্বাইন্ড প্রোডাকশন ছিল, ভালো হয়েছিল সিরিয়ালটা। এবং যিশুর যে কটা উড়েছে, তিথির অতিথি অসাধারণ, আরও অনেকগুলোই একেবারে তিথির অতিথি ঠিক, মানে আমি বলবো যে এই কুয়াশা যখন পরেই তিথির অতিথি এমন একটা চরিত্র দিল যিশু আমাকে, বলে এটা একেবারে অপোজিট ক্যারেক্টার, একটা মাস্টারমশাই। তো অসাধারণ চরিত্র, আমার এত ভালো লেগেছিল করতে, অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম তৃতীয় অতিথিতে অনেক। সেই চরিত্রটার মাস্টারমশাই, এই একটা সংসারের হেড অফ দ্য ফ্যামিলি, তার সংসারে ঘরে ঘরে অশান্তি, বউদের ছেলেদের মধ্যে হ্যান ত্যান। তো তার যারা সব ছাত্র ছিল তারা এখন সব স্টলার্স, কেউ হয়তো সিএম, কেউ বিচারপতি, কেউ পুলিশ কমিশনার, এরকম সব তার ছাত্র। তখন এ ডোর টু ডোর ঘুরে বেড়াচ্ছে সেসব ছাত্রদের, আমার এই সংসারের শান্তিটা কী করে আসবে তোমরা বলে দাও। তো যাই হোক, এইভাবে একজন তার প্রিয় ছাত্র তার বাড়িতে হাজির হলো। তো তার ছাত্র এখন জাজ। তো আমি তো গিয়ে উপস্থিত হয়েছি, যেমন নিচে থেকে বলে কাকে চায়, কীভাবে, একটা ভিখিরির মতো চেহারা তখন, দাড়ি ফাড়ি হ্যান ত্যান, মাস্টারমশাই। গার্গী ছিল, আরও অনেকেই ছিল। তো আমাকে প্রায় ওখান থেকে তাড়িয়ে দেয়, তুমি গিয়ে বলো আমার নাম অমুক, আমি ওনার মাস্টারমশাই, দেখা নিশ্চয়ই করবে। তো গিয়ে খবর দিয়েছে, তখন এই মাস্টারমশাই ওই আমার সেই ছাত্র আর কেউ নয়, তার নাম সৌমিত্র চট্টোপাধ্যায়, তার স্ত্রী হচ্ছে শকুন্তলা বড়ুয়া। তো ওখান থেকেই চিৎকার, কে 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 কথা বলছে, বলে এই দেখুন না কে একজন। তো ওখান থেকে ওই একটা সিঁড়ির মতো করা ছিল বাড়ি, সেখান থেকে নেমে এসে, স্যার আপনি এখানে, মানে সৌমিত্রদা যেরকমভাবে বলেন, আমি হ্যাঁ, আমি ধূপ করে প্রণাম, এতটা দাঁড়িয়ে বোধ হয়, হ্যাঁ, হুপ করে প্রণাম করলো, প্রণাম করে ওইখানেই শর্টকাট, তারপরে অন্য শর্ট। এরপরে আমরা ওপরে ঘরের মধ্যে যাই হোক নিয়ে গিয়ে অনেক কিছু ব্যাপার ছিল। কিন্তু আমার যেটা ছিল মনে, যেটা জিজ্ঞেস করেছিলাম সৌমিত্রদাকে, আচ্ছা দাদা, তখন তো আমি ওনার মানে কি বলবো, আমি অনেক ইয়াং ওর থেকে। তা আমি বললাম, দাদা একটা কথা আমি বলি। হ্যাঁ বলো বলো। আপনি যে আমায় প্রণাম করলেন, আপনার কোনো অসুবিধা হয়নি? একটা কথাই বলল, আমার কোনো অসুবিধা হয়নি দুলাল তোমাকে প্রণাম করতে। আমি বুঝতে পারলাম যে আমি চরিত্রটা একটা বিশ্বাসযোগ্য আনতে পেরেছি। আপনি তখন ওনার মাস্টারমশাই, দুলাল লাহিড়ী নন। আমি ওনার মাস্টারমশাই, মাস্টারমশাই। এবং সেইখানে ঘরে গিয়ে প্রথম যেটা বললেন, কতদিন আপনার গান শুনিনি, আগে একটা গান গান, তারপরে আপনার সব কথা শুনব। আমার গান আমার জীবন থেকে চলে গেছে, গান আর আমার জীবনে নেই। তা বললে হবে না, সমস্ত সমস্যার কথা শুনবো, আগে একটা গান। আমরা গান গেয়েছিলাম, মানে লাইফেই হয়েছিল ওটা, তুমিও একাকী আমিও একাকী, এই গান অনেক বড় টেক করে ফেলেছিল যিশু। যাই হোক, এ তো অনেক কথা বলতে গেলে তো আর, মানে এই সমস্ত লিজেন্ডের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তো অন্য, মানে আরও বড় বড় লোকের সঙ্গে কাজ করেছি, অন্য রকম। তবে এখন মনে হয় যে ভালো কারো কিছু কাজ করতে পারলে ভালো লাগতো। সেই দম্পতির জন্য পেলেন ওই আর একটা নাটক, সিনে অ্যাওয়ার্ড, তার সাথে সাথে আবার এই জ্যাঠামশাইয়ের জন্য পেলেন
এল্ডারলি বেস্ট পেয়ার খড়কুটো। মাঝখানের মধ্যে সময়টা নেপাল গুপ্তর মতো একটা দুটো ব্যতিক্রমী চরিত্র ছাড়া সিনেমাতে আপনাকে ব্যতিক্রমী চরিত্রে ব্যবহার করা হলো না কেন? কি করে বলবো আমি, এটা আমার জানার। আপনি কি করতে পারেন সেটা তো দেখিয়েছেন বহুবার। সে তো আমার মতো অনেকেই করতে পারে, দেখিয়েছেন, তারাও তো সুযোগ পায়নি। তার থেকে তো আমি বেশি সুযোগ পেয়েছি, সেই ব্যাপারে আমি খুব হ্যাপি। আমি মনে করি যে আমার থেকে অনেক 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 বেশি ট্যালেন্টেড ছেলে, আমার বয়সী লোক, তারা সে সুযোগ পাচ্ছে না। আমি এই ক্ষেত্রে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে আমি তো পেয়েছি। পাওয়ার তো শেষ নেই, চাওয়ার শেষ নেই। চাইতে পারি, মানে ভেতরে ইচ্ছে থাকতে পারে, ইচ্ছেটা দিয়ে সব নয়। ঠিক আছে, যা আসছে করছি, যা আসেনি কি করা যাবে। দাদা, আমাদের এই পর্বটার নাম পিএনপিসি, পরনিন্দা পরচর্চা। আপনি 1993 সিনেমা ওয়ালাতে আনলেন ঋতুপর্ণা সেনগুপ্তকে। ঋতুপর্ণা সেনগুপ্তকে অভিনেত্রী হিসেবে কি বলবেন? ভালো, খুবই ভালো, ডেডিকেটেড, খুব পরিশ্রম করেছে। সব থেকে লেট করে নাকি ইউনিটে আসেন? ওটা আমি বলতে পারবো না, আমার কাছে কোনোদিন করেনি, কখনো না, কোনোদিনই করেনি। আমার মনে আছে যে আমি একটা ছবি করেছিলাম, ফিচার ফিল্ম, প্রডিউসার ছিল ঋতুপর্ণা, বৃষ্টির ছায়াছবি। বৃষ্টির ছায়াছবি রিলিজ হয়নি, যাই হোক, কমপ্লিট ছবি, সেন্সার টেন্সার সবই হয়ে গেল। কিন্তু ওই একদিন আমার কল টাইম ছিল বোধ হয় 9টা সাড়ে 9টায়, সব করণীয় দেরি, আসছে না। আমি ওই দিন 1 ঘন্টা 1.5 ঘন্টার পরে প্যাক আপ করে দিয়েছি। তারপরে তো এলো 11টা সাড়ে 11টা, কিন্তু প্যাক আপ মানে প্যাক আপ আর তো হবে না। এই যে লস অফ টাইমটা খেয়ে দেবে, যদিও তুই প্রডিউসার, কিন্তু আমি তো এটা আজকে আর করতে পারবো না, নো ওয়ে। আমি শুনেছি তুই টেরি করে আসিস, সে করে, তো আজকে দেখলাম, প্রত্যক্ষ করলাম যে তারপরে অনেক কান্নাকাটি। এক তো ভাবছি যে নিজের ছবি কত প্যাক আপ করে দেওয়া, তো প্রত্যেকের পয়সা তো সবাই নেবে, আর্টিস্ট, হ্যান ত্যান, একটু মায়া হলো ওরকম ভেবে। আমি আর কোনোদিন করবো না, আমি কোনোদিন আর আমি এখানে না, কোথাও করিস না, এটা তো প্র্যাকটিস হয়ে যাচ্ছে। এই কথা আমাকে দীপক দাও বলেছিলেন। না, কোথাও করিস না, এটা তো প্র্যাকটিস হয়ে যাচ্ছে, কেউ তোকে বলতে পারে না, তাই তুই বেড়ে যাচ্ছিস। আজ কেন তোকে বলছি, তোর ছবি, ইউ আর দ্য প্রডিউসার, তোর আজকে যা লস হবে ভাবতে পারবি না। যাই হোক, সেদিন আমি শুটিং করেছি, মোটামুটি কাজ যেটুকু তোলার, ওই কান্নার পরে, হ্যাঁ, তুলেও নিয়েছিলাম, কিন্তু আর লেট করেনি কোনোদিন না। বালিকার প্রেমে নিয়ে এলেন শ্রীলেখাকে। তিনি তো একটা লাইভ ভিডিও করে প্রসেনজিৎ, ঋতুপর্ণা, গার্গী, রায়চৌধুরী কাউকে বাদ দিলেন না আক্রমণের বিষয়ে। কিসের আক্রমণ? তার সুযোগ না পাওয়ার জন্য, কাজ না পাওয়ার জন্য। এইগুলো তো বিশেষত সুশান্ত সিং রাজপুতের মিটুর পরে, তারপরে যখন মিটু আসছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর, সেই সময় থেকে আপনাকে আক্রমণের লক্ষ্যবস্তু হতে হয়নি? আমি জানি না, হয়েছিলাম। আপনি বোধহয় সেই সময় বলেছিলেন শ্রীলেখার অভিনয় ছেড়ে শিক্ষকতা করা উচিত বা এরকম কিছু। আমি এরকম কথা কমেন্ট করিনি, আমি এরকম উল্টোপাল্টা কথা করি না, কেন করতে যাব? আর ওসব শব্দ আমি ইউজও করি না, কখনো না। তার কি গ্রিভেন্সেস আছে, তার কি কেন সে সুযোগ পায়নি, এগুলো আমার কনসার্ন নয়। আমি এরকম কোনো কথা কোনোদিনই বলিনি। আর শ্রীলেখা মিত্র এরকম আমি যে একমাত্র এনেছি ঠিক তাই নয়। ওটা সমরেশ মজুমদারের গল্প, চিত্রনাট্য ওর ছিল, এরকম একটি মেয়ের দরকার ছিল, নাম ছিল ওদের দুলাল মিত্র টিত্র হবে এরকম। যে আপনারা তো অনেক আমাদের তখন হাউস ছিল টেলিফিল্ম, অনেক সুযোগ দিয়ে, অনেক লকেটকেও দেওয়া হয়েছে, ভালোবাসা থেকে যায়, আরও অনেককে, অনেক আমাদের ওই হাউস থেকে। এরকম যেরকম আসে সবাই, দুলাল মিত্র এসেছিল আমার মেয়েকে নিয়ে, তো ওর মেয়ে, ও তখন লেডি ব্রাউনে পড়তো, লেডি ব্রাউনে ঋতুও পড়তো। তো আমি বললাম ঠিক আছে, পাঠাবেন, পাঠিয়ে দেখলাম একটু মোটা মতন বাংলার কীরকম
সচ্ছলতা আছে, কথাবার্তা কিরকম বলছি, আমরা তো বলতে বলতে বুঝে যাই। দেখলাম একটু সমস্যা আছে, আমি বললাম যে ওটা একটু খাটতে হবে। হ্যাঁ আমি খাটবো, খেটেছিল। তারপরে আমি তো, যদিও আমি পরিচালক ছিলাম আমাদের হাউসের, আমরা 3 জন ছিলাম, আমাদের যতগুলো প্রোডাকশন হয়েছে সবকটাতেই সমরেশ মজুমদারই স্ক্রিপ্ট করতেন, আমি ডিরেক্ট করতাম, অরিজিৎ গুহ ছিল প্রোডাকশন দেখতো। এই 3 জনেরই আমাদের কম্বিনেশনের বড় বড় প্রোডাকশন হয়েছে। রমাও করেছিল 2-1টা ডিরেকশন, রমাও করেছিল। তো সেই জন্যই বলছি যে ওই শ্রীলেখা মিত্রকে শুধু আমি আনিনি, আমরা 3 জনই ঠিক করেছিলাম, অর্থাৎ তার মধ্যে সমরেশ মজুমদার একজন। সমরেশ মজুমদার বলে হ্যাঁ ঠিকই, ভালোই বেঁচেছি, হয় ভালো হবে। আমরা সমরেশ মজুমদার এরকম সিলেক্ট করতেনও, কারণ আমি শুনেছি বুনো হাঁসের দেবকে সমরেশ মজুমদার চেয়েছিলেন। তাছাড়া ওই মানুষটাকে তো মানে ভাবতে পারবে না কেউ যে আমি অভিনয় করিয়েছি। সমরেশ মজুমদারকে নিয়ে আমি 4 মাস আমেরিকায় থিয়েটার করিয়েছি, 4 মাস। এখন রঞ্জিত মল্লিক, সমরেশ মজুমদার, সত্য বন্দ্যোপাধ্যায়, নহবতের সত্য বন্দ্যোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া, লাবণী সরকার, এই 6 জনকে নিয়ে আমি 4 মাস আমেরিকা, কানাডা, ফেরার সময় লন্ডনের লোগানে শো করে আমরা ফিরেছি। বিশাল ব্যাপার। বলেছিল আমি নাটক কোনোদিন করিনি, ওই কলেজে একবার নেমেছিলাম, ভয় আর কোনোদিন নাটক এখন করতে হবে আপনার, একটা সলিসিটারের খুব ভালো করেছিল। যাই হোক, ইচ্ছে থাকলে উপায় হয়, এরকম হয়। থিয়েটার থেকে যারা আসেননি তারা মূল পাঠটা আপনার মত অনুযায়ী নিয়ে আসেন না, তাহলে আজকে যারা আছেন, দেব, জিৎ, অঙ্কুশ, এদের তো কারোর ব্যাকগ্রাউন্ড থিয়েটার নয়। না, এটা খুব মানে আমরা বলি বটে, কিন্তু আমি দেখেছি একেবারেই থিয়েটার করেননি, অথচ সেলুলয়েডে এসে মারাত্মক নাম করেছেন। আমি জানি না বরুণদা থিয়েটার করেছেন কিনা, বরুণচন্দ্র ভালো 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 কাজ করছেন, কণ্ঠস্বরটাই। হ্যাঁ, সেই বলছি যে অফকোর্স বসন্তদা বহুদিন থিয়েটার করেছেন, আরও অনেকেই থিয়েটার করেছেন। থিয়েটার করেননি, ফিল্মে এসছেন, এরকম সংখ্যাও যে নেই তা নয়, আছে। বরুণচন্দ্র, বসন্ত চৌধুরী, আপনি দুটো নাম যখন বললেন আমার ভীষণ মনে পড়ছে হীরের আংটির কথা। হ্যাঁ, হীরের আংটি, হীরেরাও বাবা, কিন্তু একটা সেই 10 ঘরের শুটিং সব একসঙ্গে থাকা, বসন্তদা, জ্ঞানেশদা, মোহনমোহন, বরুণচন্দ্র, আমি, ঋতু, মন্টু, এইসব। মানে লোহিত চরিত্রটাকে আপনি একবারে এমনভাবে পরিবর্তন করে দিলেন, মানে ওইখানে এক রকমের কথা, মুহূর্তে অয়নের সঙ্গে একদম অন্য রকমের কথা। অয়ন কোথায় হারিয়ে গেলেন? না, ও আর ইন্টারেস্টেড হলো না, ব্যাংকে ফ্যাংকে কাজ করে এবার ওরা ইচ্ছে করলো না, কিন্তু খুব ভালো অভিনেতা ছিল। এখন কেমন আছেন? ভালোই আছে, ভালো আছে, রিটায়ার করেছে ওদের ব্যাংক, ভালো আছে, ভালো ছেলে। শেষ কাজ বোধহয় ওনার যত কাণ্ড কাঠমান্ডুতে বাবুদার সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব অনেক ধরে বেঁধে করেছিল আর কি। করো করো, ও থাকলে ভালো হতো, ইন্ডাস্ট্রি ভালো হতো। শ্রীমান পৃথ্বীরাজকে বলতে পারে। এই পর্বটা শেষ করবো আমি এই প্রশ্নটা দিয়ে, কারণ আপনি প্রচণ্ড পরিমাণ কেঁদে ফেলেছিলেন সেই দিনটায়। মিঠুদা, মানে আমাদের অভিষেক চ্যাটার্জি বারবার করে একটা লবির কথা তুলতেন ইন্ডাস্ট্রিতে, যে একটা লবি জোর করে কাজ দেয় না, একটা পার্টিকুলার নাম বলতেন একটা পেয়ারের, যে তারা কাজ ছিনিয়ে নিয়ে সেকেন্ড আর্টিস্ট করে দেন, মানে সেকেন্ড লিড করে দেন। এই কথাটাকে আপনি সমর্থন করেন? না, একেবারেই করি না। এখানে প্রসেনজিৎ ঋতুপর্ণার কোনো ব্যাপার নেই? না না, একদমই নেই। সে যদি করতে না পারে না, সেটা তার ব্যাপার। আমি যদি সত্যি অভিনয় করতে পারি, আমাকে যদি দর্শক, পরিচালক, প্রযোজকরা পছন্দ করেন, নিতে বাধ্য হবে। কেউ ওভাবে কেউ কোনোদিন কাউকে কোনোদিন করতে পারেন, ওকে নেবেন না, একে থাকলে আমি থাকবো না, এইগুলো এর বেশিরভাগটাই বাইরেই আলোচনা হয়। এটা শ্রীলেখা মিত্র বলেও ছিলেন যে এটা ফ্রাস্ট্রেশন থেকে কথা হয়, আর কিছু না। আর মিঠুদাকে বোধহয় আপনি বহুবার বলেছিলেন নিজেকে ধরে রাখার কথা। একদমই তাই, আমরা তো দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছি, যাত্রা করেছি, অনেক 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 কাজ করেছি ফিল্মে। পরবর্তীকালে কথা হচ্ছিল, হ্যাঁ, খড়কুটো তো আমরা দুজনে একসঙ্গে থাকতাম একটা ঘরে। একটা ঘরে থাকতে গেলে অনেক কিছু জানা যায়, পারিবারিক ব্যাপারটাই বেশি জানা যায়। হ্যাঁ, ফ্রাস্ট্রেশনের মধ্যে ছিল, কিন্তু আমি বলতাম যে এগুলো ভাবিস না, কাজটা করে যা, ওসব ভাবিস না, আমার এটা হলো না, আমার এটা করতে দিল না, এগুলো এইসব চাউর হয়ে যাবে, তাতে তোর আরও ক্ষতি হবে, ওগুলো ভাবিস না, একদমই ভাববি না, কাজটা করে জানা। কিন্তু যাই হোক, ভীষণ ফ্রাস্ট্রেটেড হতে হতে ওই জায়গায় চলে গেল।
চলেই গেলেন শেষ অবধি। আমার বুকের উপরেই তো পড়লো হ্যাঁ বমিটা, লাস্ট বমি। সে তো মানে সেটা শেষ আবার হবে, ওটা বাদ দেওয়াই ভালো। হ্যাঁ আমি বাদই দিচ্ছি, এই রাউন্ডটা আমরা এখানে শেষ করছি। এই রাউন্ডটার নাম ক্লোজ আপ, অর্থাৎ ব্যক্তিগত দুলাল লাহিড়ী। আপনার জীবনে তবলার ভূমিকা? তবলার ভূমিকাটা বেশ ভালোই ছিল এক সময়, এবং তবলার ব্যাপারটা এলো আমার বাড়িতে প্রায় সকলেই একটু আধটু মিউজিক নিয়ে ব্যস্ত থাকতো। যেমন আমার মা তো সেতার বাজাতেন, আমার বড় বোন গণেশকান্ত ঠাকুরের কাছে খেয়াল শিখতেন, আমার ছোট বোন বিরজু মহারাজের কাছে কত্থক নাচতেন। এই এতগুলো সব ছিল, ক্লাসিক্যাল ফ্যামিলি। হ্যাঁ, তো বাবা বললেন এই প্রত্যেকের জন্য আলাদা আলাদা তবলচি আমি আনতে পারবো না, তোমাকে তবলাটা শিখতে হবে। তাহলে আর এই এতগুলো তবলচির আলাদা আলাদা তবলচি আনা সম্ভব না। সেইখান থেকেই তবলায় পেশাদার মঞ্চেও করেছেন দীর্ঘদিন। প্রফেশনাল তবলচি হিসেবে অনেক কাজ করেছি, তার মধ্যে অবশ্যই মানবদার সঙ্গে দীর্ঘদিন বাজিয়েছি। এই জন্যই তবলাটা আমাদের বাড়িতে দরকার ছিল। এই যে দুষ্টু লোক ইমেজটা, এটা ওদের উপর কতটা প্রভাব বিস্তার করেছিল? কি পারিবারিকভাবে? তাদের বাবা দুষ্টু লোক? না না না, ওটা কখনোই তারা এনজয় করতো। আমার বাবা কলেজে শুনতে হয়নি বাবা দুষ্টু লোক? সেটা তো শুনতেই হয়, বাট আমার ছেলেরা কখনোই ওটা বলেনি বাবা তুমি এসব রোল করো না, এইগুলো কি এইসব কি ভালো একটা রোল করে, এইগুলো বাজের লোকেও তোমাকে না খুব বাজে কথা, এরকম কোনোদিন শুনতে হয়নি। বরঞ্চ তারা এনজয় করতো কাউকে না কাউকে তো, বিশেষ করে পরিবারের লোক যদি এনজয় না করে তখন তো আপনি কিছুই করতে পারবেন না। ঠিক, কিন্তু আমার পরিবারের সাপোর্ট ছিল খুব। ডু ইট। সেম সীমাদির ক্ষেত্রে একই প্রশ্ন, যে ডু ইট। এত দুষ্টু লোক, এরকম সব বিখ্যাত যারা ভিলেন করেন, অমরিশ পুরী থেকে আরম্ভ করে আমাদের প্রাণ থেকে আরম্ভ করে কি কি সব তাদের ব্যক্তিগত জীবন শুনলে মাথা খারাপ হয়ে যাবে। আমাদের শেষ রাউন্ডের নাম প্যাক আপ। আমি বাড়ি চলে যাওয়ার কথা। আমি আপনাকে 5টা শব্দ বলবো, সুন্দর শব্দ, 5টা শব্দ বলবো। এই 5টা শব্দ শুনে আপনার মনে এক মুহূর্ত কালো না ভেবে কি মাথায় আসে আপনি বলবেন। সৌমিত্র চট্টোপাধ্যায়। আমার সৌমিত্র চট্টোপাধ্যায়ের নামটা শুনলেই মনে হয় সে থাকুক আর না থাকুক তার নাম করে ওটা প্রণাম করতে ইচ্ছে করে। উত্তম কুমার। আমার উত্তমবাবুকে মানে সব থেকে ভালো শট দিতেন উনি ব্যাক টু ক্যামেরা। সেই ব্যাক টু ক্যামেরা শটটা এই জন্য ভালো লাগতো যে ওনার যে ইউ কাট, সত্যজিৎ রায় শুরুই করছেন। একদমই তাই, দেখবেন মানিকদা শুরুই করেছিলেন নায়কে ব্যাক টু ক্যামেরা থেকে। তো সেইটাই আমার মনে হয় উত্তমবাবু এলেই মনে হয় যেন ফ্রন্টাল থেকে ব্যাক টু ক্যামেরা বেশি ভালো লাগে। বেশ। থিয়েটার। থিয়েটার বলতেই তো মনে হয় মঞ্চ, নাটক, আলো, সেট, অভিনয়। এই তো অন্যরকম একটা মাদকতা আছে, এটা একটা শটের মধ্যে তো থাকে না, এটা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা করতে পারি, তার নামই থিয়েটার। চার্লি চ্যাপলিন। নির্বাক হয়ে একটা মানুষ কত কিছু বুঝিয়ে দিয়ে গেছে, কোনো সংলাপ নেই। আমার শেষ শব্দ যেটা শুনলে আপনার কি মনে হয়? প্যাক আপ। হ্যাঁ, মিষ্টি শব্দ। আমরা যখন শুটিং করি তো একটা সময় যখন সন্ধে গড়িয়ে একটু রাত্রির দিকে হচ্ছে তখন ওই কথাটার জন্য অপেক্ষা করে থাকি কখন হবে প্যাক আপ। রবীন্দ্রনাথের ভাষায় ছুটি। দ্যাট ইজ দ্য মিষ্টি 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 শব্দ আমাদের কাছে, সুইট ওয়ার্ড, প্যাক আপ। ওগো যা পেয়েছি সেইটুকুতেই খুশি আমার মন, কেন একলা বসে হিসেবে কষে নিজের আজ কাঁদাইয়া কারণ, ওগো যা পেয়েছি সেইটুকুতেই খুশি আমার মন। আমরা ছোটবেলা থেকে পর্দায় দুষ্টু লোক হিসেবে দেখে এসেছি, এখন দেখছি জ্যাঠামশাই রূপে। দেখলেন ব্যক্তিগতভাবে কতটা ঠোঁটকাটা, কতটা অকপট, কতটা সোজাসাপটা আমাদের
দুলাল লাহিড়ী। এমনই বিভিন্ন ঠোঁটকাটাদের আমরা নিয়ে আসি আমাদের এই সেটে। টলিউডের বিভিন্ন দিকের খবর পেতে আপনাদের চোখ থাকুক সিটি সিনেমায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।